আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব মসজিদ আল আকসা চত্বরে নাচ গানের অনুমতি দিল ইসরায়েল। জানিয়ে দেব ট্রাম্পের ক্ষমতা আরও বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। এরপর রয়েছে সিরিয়ায় আসাদ ঘনিষ্ঠ আল উইদেদ হত্যা অপহরণ বন্ধের তাগিদ জাতিসংঘের। সর্বশেষ থাকছে ট্রাম্পের হুমকির পর তেহরানে একাধিক বিস্ফোরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মসজিদ আল আকসা চত্বরে নাচ গানের অনুমতি দিল ইসরায়েল। ফিলিস্তিনের মসজিদ আল আকসা চত্বরে পশ্চিম তীর অঞ্চলে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের নাচ গান এবং বাধাহীন ঘোরাফেরার অনুমতি দিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির। বৃহস্পতিবার নিজেদের প্রতিবেদন এই সংবাদ নিশ্চিত করেছে বিভিন্ন ইসরায়েলি সংবাদ মাধ্যম খবর আনাদোল এজেন্সির। ইসরায়েল ভিত্তিক সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল 7 বৃহস্পতিবার তাদের প্রতিবেদনে বলেছে, এই প্রথমবারের মতো পবিত্র আল আকসা চত্বরে ইহুদি দর্শনার্থীদের গান, নাচ ও মুক্তভাবে ঘোরাফেরার অনুমতি দেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির প্রণীত নতুন নীতির আওতায় দেওয়া হয়েছে এই অনুমোদন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাবশালী জোট সঙ্গে ইতামার বেন গভির নিজেও একজন অবৈধ বসতি স্থাপনকারী এবং ইসরায়েলের কট্টর ডানপন্থী দল জিউস পাওয়ার পার্টির শীর্ষ নেতা। বর্তমানে ইসরায়েলের ক্ষমতাসীন যুদ্ধকালীন সরকারের স্বরাষ্ট্র ও পুলিশ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি। বলা বাহুল্য, আল আকসা চত্বর বিষয়ক লিখিত যেসব আইন ও বিধিনিষেধ রয়েছে, বেন গভির এই অনুমোদন সেসবের গুরুতর লঙ্ঘন। চ্যানেল 7-এর প্রতিবেদনে বলা হয়েছে, 3 সপ্তাহ আগে আল আকসা চত্বরে ইহুদিদের প্রবেশাধিকার বাড়ানোর দাবি নিয়ে তারা দপ্তরে গিয়েছিল কয়েকটি ইহুদি ধর্মীয় সংস্থা। তাদের সঙ্গে বৈঠক শেষে বেন গভির এই অনুমতি দিয়েছেন। বৈঠকে তিনি বলেছিলেন, আমি চাই পুরো আল আকসা চত্বর জুড়ে সঙ্গীতের ধ্বনি বেজে উঠুক। চ্যানেল 7-এর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইতিমধ্যে আল আকসা চত্বরের নিরাপত্তার দায়িত্ব থেকে পুলিশ বাহিনীকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং বলা হয়েছে, চত্বরে সঙ্গীত, নৃত্য ও দর্শনার্থীদের ভ্রমণের যেন কোনো বাধা প্রদান না করা হয়। মন্ত্রণালয় থেকে যদিও এখন পর্যন্ত এই ইস্যুতে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে 2022 সালে বেন গভির ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হওয়ার পর থেকে আল আকসা চত্বরে বসতি স্থাপনকারী আইন ও বিধিনিষেধ ভাঙার প্রবণতা বেড়েছে। ইসলামের প্রাথমিক যুগে মুসলিমদের নামাজের কেবলা ছিল আল আকসা মসজিদ। পূর্ব জেরুজালেমে অবস্থিত এই মসজিদ ও তার আশপাশের এলাকা 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েলের দখলে আসে। পরে 1980 সালের দিকে সমগ্র পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি। ট্রাম্পের ক্ষমতা আরও বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশ আটকে দেওয়ার কথার ক্ষেত্রে ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসী ও অস্থায়ী ভিসাধারীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে যে আদেশ জারি করেছিলেন, সেটি কার্যকর হওয়ার পথ প্রশস্ত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প একে বিশাল জয় হিসেবে আখ্যায়িত করেছে। যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন ব্যক্তি বা অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে নির্বাহী আদেশ কার্যকরের যে উদ্যোগ নিয়েছিল ট্রাম্প, সে বিষয়ে এই মামলাটি হয়েছিল। সুপ্রিম কোর্টের রুলিংয়ের ক্ষেত্রে রক্ষণশীল বলে পরিচিত বিচারকরা ট্রাম্পের পক্ষ নিয়েছেন। তবে তারা বলেছেন যে তারা জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের উদ্যোগের বিষয়টি দৃষ্টি দেননি, বরং তারা মোটা দাগে প্রেসিডেন্টের কার্যক্রমের উপর আলোকপাত করেছেন। যুক্তরাষ্ট্রের কেউ জন্মগ্রহণ করলেই তিনি স্বয়ংক্রিয়ভাবে দেশটির নাগরিকত্ব পেয়ে যান, ট্রাম্প এটি বন্ধ করার কথা বলেছেন। অভিবাসন বিষয়ক অধিকার গোষ্ঠী এবং 22টি রাজ্য বর্তমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনে ট্রাম্প যেসব নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন তার বিরুদ্ধে মামলা করেছিল। ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, ওয়াশিংটন সহ বিভিন্ন জায়গায় মামলা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দেওয়া, এবং প্রাথমিক পর্যায়ে তাই হয়েছিল, কিন্তু দেশটির জাস্টিস ডিপার্টমেন্টের সঙ্গে একমত হয়নি। তার সুপ্রিম কোর্টে আপিল করে এবং তাতে তারা প্রাথমিক আদেশ সাংবিধানিক হয়নি বলে যুক্তিও তুলে ধরেন। শুক্রবার আদালত ট্রাম্প প্রশাসনের সঙ্গে একমত পোষণ করে নতুন আদেশ দিয়েছে। এদিন এক সংবাদ সম্মেলনে ট্রাম্প আদালতের আদেশের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এ সিদ্ধান্ত সংবিধানের জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও আইনের শাসনের জন্য অগ্রাহ্য করার চেষ্টা করেছিল এবং দেশ জুড়ে তার আদেশের বিষয়ে যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেটি ছিল গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার প্রথম দিনেই ট্রাম্প তার এজেন্ডা বাস্তবায়নে নির্বাহী আদেশ জারি শুরু করেছিলেন। শুক্রবারের ওই সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিও
উপস্থিত ছিলেন। তিনি বলেন, আদালতের এই সিদ্ধান্তের অর্থ হলো বিচারকরা ট্রাম্পের নীতি আটকে দিতে পারবেন না। তিনি বলেন, অক্টোবরে সুপ্রিম কোর্টের পরবর্তী সেশন শুরু হওয়ার পর জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়ে নানা প্রশ্ন তারা আমলে নেবে। সুপ্রিম কোর্টে যে রুলিং দিয়েছে তাতে বলা হয়েছে, দেশের আদালতগুলো অসাংবিধানিক বা বেআইনি মনে হলে প্রেসিডেন্টের কার্যক্রম স্থগিত করতে পারবে, তবে এটা হবে আরও বিচার প্রক্রিয়ার মাধ্যমে, যার অর্থ হলো প্রেসিডেন্টের তার কাজ চালিয়ে যাবার জন্য আরও সুযোগ পাবেন। সিরিয়ায় আসাদ ঘনিষ্ঠ আলাউইদের হত্যা অপহরণ বন্ধের তাগিদ জাতিসংঘের। সিরিয়ায় নতুন কর্তৃপক্ষ সংখ্যালঘুদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতি দেওয়াকে উৎসাহব্যঞ্জক হিসেবে স্বাগত জানিয়েছে জাতিসংঘের একটি তদন্ত কমিশন। তবে সিরিয়ার উপকূলে সাম্প্রদায়িক সহিংসতার বড় ধরনের বিস্ফোরণের পর আলাউদ সম্প্রদায়ের সদস্যদের উপর হামলা অব্যাহত রয়েছে বলে শুক্রবার জানিয়েছে জাতিসংঘ তদন্ত কমিশনের প্রধান পাওলো পিনেইরো। শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের এক বৈঠকে পিনেইরো বলেন, ইসলামপন্থী সাবেক বিদ্রোহীদের নেতৃত্বাধীন বর্তমান সিরিয়ার সরকার, যারা সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে, তারা দলকে উপকূলের সহিংসতার সাক্ষী ও ভুক্তভোগী পরিবারের কাছে অপ্রতিরোধ্য প্রবেশাধিকার দিয়েছে। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে মার্চের সহিংসতার পর পালিয়ে যাওয়া আলাউদ সম্প্রদায়ের মানুষের সম্পত্তি জব্দ এবং তাদের মধ্যে হত্যাকাণ্ড, নির্বিচার গ্রেপ্তার ঘটনার খবরও এখনও আসছে। পিনেরো জানান, তারা কমিশন এই বসন্তে অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা কমপক্ষে 6 জন আলাউদ নারীর অপহরণের ঘটনা নথিভুক্ত করেছে, যাদের মধ্যে 2 জন এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়াও আরও অপহরণের বিশ্বাসযোগ্য রিপোর্ট পেয়েছেন কমিশন। গত রোববার দামেস্কের বাইরে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলার পর পিনেরো প্রশাসনালয়ের রক্ষায় আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বহু বছর পর সিরিয়ার রাজনীতিতে এই ধরনের প্রথম হামলার অন্তত 25 জন নিহত এবং অনেকে আহত হন। সিরিয়ার সরকার জানিয়েছে, হামলাকারীদের দায়েশ গোষ্ঠীর একটি সেলের সদস্য ছিল এবং তারা দামেস্কের সাইয়াদা জয়নাব এলাকার একটি শিয়া মাজারের হামলার আরেকটি প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। পিনেরো বলেন, উপাসনালয়ে হামলার নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য। কর্তৃপক্ষকে উপাসনালয় ও হুমকির মুখে থাকা সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং দোষী ও সহায়তাকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে। গত ডিসেম্বর এক ঝটিকা বিদ্রোহী অভিযানে আসাদ ক্ষমতাচ্যুত হলে প্রায় 1400 বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে। মার্চের সিরিয়া উপকূলে আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠী এবং নতুন সরকারি নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর প্রতিশোধমূলক হামলায় শত শত বেসামরিক নাগরিক নিহত হয়, যাদের বেশিরভাগই আসাদ ঘনিষ্ঠ আলাউদ সম্প্রদায়ের। পিনেরো জানান, মার্চের ঘটনার আগেও হামা ও হোমস প্রদেশের গ্রামগুলোতে প্রতিশোধমূলক হামলা রয়েছে। জানুয়ারির শেষের দিকে সেসব সাবেক সৈনিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য আসাদের অধীনে অস্ত্র সমর্পণ করে সাধারণ ক্ষমায় আসার সেটেলমেন্ট প্রক্রিয়ার অংশ নিয়েছিলেন। তাদের নির্যাতন ও হত্যা করা হয়েছে। ট্রাম্পের হুমকির পরই তেহরানে একাধিক বিস্ফোরণ। ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে ইসলাম শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অঞ্চলটিতে সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়। প্রত্যক্ষদর্শীদের সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে শনিবার ইরান ইন্টারন্যাশনালে লাইভের প্রতিবেদনে তথ্য জানানো হয়। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ হয়, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটে, সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি। ইরান ইন্টারন্যাশনাল পোস্ট করা ভিডিওতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, সেই সঙ্গে আকাশে আলোর ঝলকানিও দেখা গেছে। এর আগে 12 দিনের সংঘাত শেষে গত 24 জুন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির পরেও উভয় দেশের এক অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। সেই সঙ্গে ইরান দাবি করছে, যুদ্ধবিরতি হলেও ইসরায়েল যে কোনো সময় হামলা চালাতে পারে। এদিকে ইরানের আবারও বোমা হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমা হামলা করা হবে। শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এর আগে ন্যাটো সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, তেহরান যদি আবার পারমাণবিক কার্যক্রম শুরু করে, যুক্তরাষ্ট্রকে আবার বোমা বর্ষণ করবে? ট্রাম্প সরাসরি জবাব দেন, অবশ্যই। এই মুহূর্তে ইরান কিছুই সমৃদ্ধ করতে চায় না, তারা কেবল ঘুরে দাঁড়াতে চাইছে।